হ্যালো ভিউয়ার্স, রূপালী পর্দার গ্ল্যামার, ক্যামেরার পেছনের গল্প আর তারকাদের জীবনের অলিগলি নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান শোবিজ গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মিপা বিশ্বাস। হলিউডের রেড কার্পেট থেকে ঢালিউডের শুটিং ফ্লোর কিংবা কান্ট্রি মিউজিক থেকে গ্লোবাল চার্টবাস্টার, বিনোদনের সব টাটকা খবর থাকছে আমাদের আজকের এই পর্বে। চলুন এক নজরে দেখে নেই কি কি থাকছে আমাদের আজকের এই এপিসোডে। নায়িকা অলিভিয়া এখন কোথায়? ফিরে দেখা মধুবালা। গ্র্যামি জয় করে ইতিহাস গড়ল কে-পপ ডেমন হান্টার্স। I can't believe I said that out loud. মিলি শুধু পর্দার তারকা নন, সমসাময়িক ব্যান্ড সংস্কৃতিরও অংশ। দেখছিলেন আজকের বিশেষ আকর্ষণগুলো। এবার চলে যাচ্ছি শোবিজের মূল আয়োজনে। প্রেক্ষাগৃহের আলো নিভে গেলে পর্দায় ভেসে উঠত এক মুখ, চোখে গভীরতা, ঠোঁটে আধখানা রহস্যময় হাসি। রুনা লায়লার গাওয়া চঞ্চলা হাওয়ারে গানে দৃশ্যে যাকে দেখেছিলেন দর্শক, তাকে ভুলে থাকা কঠিন। তিনি অলিভিয়া। একসময় সাহসী উপস্থিতি আর গ্ল্যামারের অভিঘাতে ঢালিউডকে নতুন আলোচনায় এনে দেওয়া এই নায়িকা আজ 3 দশকের বেশি সময় ধরে অন্তরালে। অলিভিয়াকে আর দেখা যায় না প্রিমিয়ার, উৎসব বা চলচ্চিত্র সংগঠনের আড্ডায়। তবু সহশিল্পীদের স্মৃতিচারণায় তার উজ্জ্বল উপস্থিতি। ছোট ছোট সেই গল্প, প্রবীণ চলচ্চিত্র সাংবাদিকদের অল্প সময়ের দেখা আর কিছু উষ্ণ আলাপ, এসব মিলিয়েই আজ অলিভিয়া যেন হয়ে উঠেছেন স্মৃতির ভেতর বেঁচে থাকা এক রহস্যময় আলোর রেখা। যদি তোমার বাবা মেনে না নেয় তাহলে আমি মারাবো। সত্যি তুমি আমার জন্য এতটুকু করবে? তুমি জানো না, মেয়েরা যাকে একবার ভালোবাসে তাকে কোনোদিন ভুলতে পারে না। না না ছুঁয়ো না, মন করে কাছে ডেকো না, তারও সে। 1953 সালের 16 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে জন্ম অলিভিয়ার। পরিবারটির আদি নিবাস ভারতের গোয়া। খ্রিস্টান ঐতিহ্যে গড়ে ওঠা এক শিক্ষিত মধ্যবিত্ত পরিবার। দেশভাগের টালমাটাল সময় পেরিয়ে তাদের পরিবার বাংলাদেশে চলে আসে। ঢাকার মগবাজারে ইস্পাহানি কলোনির একটি গলিতেই কেটেছে তার শৈশব ও কৈশোর। 3 ভাই ও 4 বোনের বড় সংসারে বেড়ে ওঠা অলিভিয়া ছোটবেলা থেকেই ছিলেন কিছুটা আলাদা, চুপচাপ, আবার আত্মবিশ্বাসীও। মাত্র 14 বছর বয়সে মডেলিং শুরু করেন। ক্যামেরার সামনে দাঁড়াতে তার দ্বিধা ছিল না, বরং আলো ক্যামেরার পরিবেশ তাকে স্বচ্ছন্দ করে তুলত। পরিবারের আর্থিক সহায়তার প্রয়োজন ছিল বলেই একসময় চাকরি নেন হোটেল পূর্বানীতে রিসেপশনিস্ট হিসেবে। হোটেলের লবিতে বসে অতিথিদের স্বাগত জানানো সেই তরুণীকে দেখেই কয়েকজন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের নজর যায় তার দিকে। সেখান থেকে শুরু হয় সিনেমার প্রস্তাব আসা। খুব দ্রুতই বদলে যায় জীবনের গতিপথ। 1972 সালে চলচ্চিত্র নির্মাতা SM শফিকে বিয়ে করার পরই অলিভিয়ার জীবনে শুরু হয় নতুন এক অধ্যায়। একই বছর শফির পরিচালিত ছন্দ হারিয়ে গেল ছবির মাধ্যমে তার রূপালী পর্দায় অভিষেক। 1974 সালে মাসুদ রানার ছবিতে সাহসী রূপে হাজির হয়ে অলিভিয়া ভেঙে দেন প্রচলিত রক্ষণশীলতার সীমারেখা। অলিভিয়া সেই চিত্রনাট্যে আত্মবিশ্বাসের সঙ্গে হাজির হন। খুব দ্রুতই তার সঙ্গে জড়ে যায় গ্ল্যামার গার্ল উপাধি। দ্য রেইন মুক্তির পর অলিভিয়া উঠে আসেন আলোচনার কেন্দ্রে। বাংলা ও উর্দু 2 ভাষায় নির্মিত এই ছবিতে নায়ক ওয়াসিমের সঙ্গে তার রসায়ন ছিল অনবদ্য। রুনা লায়লার কণ্ঠে গাওয়া চঞ্চলা হাওয়ারে গানের দৃশ্যে অলিভিয়ার উপস্থিতি দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলে। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে বনহিসিকা ছবিতে অভিনয় করে অলিভিয়া অর্জন করেন এক বিরল সম্মান। বাংলাদেশের নায়িকাদের মধ্যে তিনি ছিলেন প্রথম যিনি উত্তম কুমারের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ছবিতে সুপ্রিয়া দেবীর উপস্থিতি থাকলেও অলিভিয়ার চরিত্রটি ছিল কাহিনীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রায় 2 দশকের ক্যারিয়ারে 53টি ছবিতে অভিনয় করেন অলিভিয়া। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে মাসুদ রানা, দ্য রেইন, বনহি শিখা, তীর ভাঙা ঢেউ, শ্রীমতী 420, জাদুর বাঁশি, লাল মেম সাহেব, হিম্মতওয়ালি, ডার্লিং, সাপমুক্তি, একালের নায়ক প্রভৃতি। তার অভিনীত শেষ চলচ্চিত্র দুশমনি। এরপর ক্রমে নিজেকে সরিয়ে নেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট আড্ডায় তার নাম উচ্চারিত হয়, কিন্তু উপস্থিতি নেই। অলিভিয়া নিজের মতো থাকতে চান, একজন নায়িকা যিনি একসময় সাহসী পোশাক ও গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে আলোড়ন তুলেছিলেন। তিনি আজ বেছে নিয়েছেন নিভৃত জীবন। পর্দার ঝলকানির বিপরীতে বাস্তবের নীরবতা, এই বৈপরীত্যই তাকে আরও রহস্যময় করে তোলে। বলিউডে তাকে একসময় বলা হতো ভেনাস। অনেকে তুলনা করতেন হলিউডের ম্যারিলিন মনরোর সঙ্গে। রূপালী পর্দায় তিনি ছিলেন আলোর উৎসব, আর ব্যক্তি জীবনে দীর্ঘ প্রতীক্ষার এক বেদনাময় নাম। মাত্র 36 বছরের জীবনে তিনি যা রেখে গেছেন তা কেবল চলচ্চিত্র নয়, এক অন্যরকম মানবিক কাহিনী। জন্ম ফেব্রুয়ারিতেই, বিদায়ও ফেব্রুয়ারিতেই। সাদা কালো থেকে রঙিন তিরি, যেন চিরকালের আনারকালি। প্রেম, অভিমান, পারিবারিক টানাপোড়েন, দীর্ঘ অসুস্থতা, সব মিলিয়ে তার জীবন যেন বাস্তবের এক ট্র্যাজিক উপখ্যান। তবু এই ট্র্যাজেডির মধ্যেই ছিল দীপ্তি, পর্দায় নিবেদন, শিল্পের প্রতি দায়বদ্ধতা, আর শেষ পর্যন্ত বেঁচে থাকার আকাঙ্ক্ষা। আজ সেই গল্পটাই জানব। উনিশশো 1933 সালের 14 ফেব্রুয়ারি দিল্লির এক দরিদ্র পরিবারে জন্ম মমতাজ জাহান দেলভির। বাবা আতাউল্লাহ খান পেশোয়ারের পাঠান। পরিবারের রুটি রোজগারের ভরসা ছিল একটি তামাক কোম্পানির চাকরি। সেই চাকরি হারানোর পর ভাগ্যের খোঁজে পরিবারকে নিয়ে তিনি চলে আসেন মুম্বাই। 1944 সালে বম্বে ডাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তাদের বস্তির ছোট ঘরটিও নষ্ট হয়ে যায়। এক মুহূর্তে আবারও শূন্য হাতে দাঁড়াতে হয় পরিবারকে। এই সংকটেই জীবিকার প্রয়োজনকে সামনে রেখে শিশুকালেই কাজের পথে নামতে হয় মমতাজকে। गीत सुनाए चांद सितारे। অভিনয় তখন তার কাছে শখ নয়, পরিবারের বাঁচার অবলম্বন। মাত্র 9 বছর বয়সে শিশুশিল্পী হিসাবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। খুব দ্রুতই পরিচালক প্রযোজকদের নজরে আসে তার বুদ্ধি, পরিশ্রম আর দৃঢ় মনোভাব। কয়েক বছরের মধ্যেই তার জীবনে আসে আরেকটি মোড়। সেই সময়ের প্রভাবশালী অভিনেত্রী দেবিকা রানী মুগ্ধ হন তার সৌন্দর্যে আর সম্ভাবনায়। তিনি নাম দেন মধুবালা। प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं की, प्यार किया कोई चोरी नहीं की, छुप छुप। 1947 সালে নীলকমল ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। কিশোরী বয়সেই প্রধান চরিত্র হিসেবে কাজ করা তখন সহজ ছিল না। রাজ কাপুরের বিপরীতে ওই ছবিতে তার উপস্থিতি ছিল আত্মবিশ্বাসী পরিণত। 1949 সালে মুক্তি পাওয়া মহল যেন মধুবালার জীবনের বড় একটি পরিবর্তন এনে দেয়। কামাল আমরোহী পরিচালিত এই ছবির রহস্যময় আবহাওয়া, ছায়া আলোয় মোড়া ফ্রেম আর গা ছমছমে গল্পের কেন্দ্রে ছিলেন তিনি। পর্দায় তার উপস্থিত ছিল একই সঙ্গে রহস্যময় ও আকর্ষণীয়, চোখের দৃষ্টিতে এক অনুভূতির টান। মহলের সাফল্যের পর আর পেছনে তাকাতে হয়নি। দুলারি, বেকসুর, তারানা, বাদল, একটির পর একটি ছবিতে তিনি হয়ে উঠলেন বক্স অফিসের নিশ্চয়তা। রোমান্টিক, ট্র্যাজিক কিংবা হালকা বিনোদনধর্মী চরিত্র, সব ক্ষেত্রেই তার অভিনয় ছিল স্বতঃস্ফূর্ত। 1952 সালে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন থিয়েটার আর্টস তাকে অভিহিত করে বিগেস্ট স্টার ইন দ্য ওয়ার্ল্ড নামে, যা তখনকার দিনে এক ভারতীয় অভিনেত্রীর জন্য ছিল বিরল স্বীকৃতি। হলিউড থেকেও আসে আগ্রহ। ফ্রাঙ্ক কাপরা তাকে দিয়ে অভিনয় করাতে চেয়েছিলেন। 1951 সালে তারানো ছবির সেটে প্রথমবার ঘনিষ্ঠভাবে কাজ করেন মধুবালা ও দিলীপ কুমার। সেই সময় দুজনের ক্যারিয়ারে উত্থান পর্বে, কাজের ফাঁকে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে প্রেম। শুরু হয় বলিউডের সবচেয়ে আলোচিত প্রেম কাহিনীগুলোর একটি। প্রায় 7 বছর ধরে চলেছিল এই সম্পর্ক। পর্দার রসায়ন তখন বাস্তবের আবেগের সঙ্গে মিশে গেছে। কিন্তু সেই প্রেমে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো মধুবালার বাবা আতাউল্লাহ খান।
1957 সালে বিআর চোপড়া প্রযোজিত নয়াদর ছবিকে ঘিরে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আতাউল্লাহ খান মেয়েকে বাইরে যেতে দিতে অস্বীকৃতি জানায়। অগ্রিম পারিশ্রমিক ফেরত চেয়ে মামলা হলে বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়। এই মামলায় সাক্ষ্য দেন দিলীপ কুমার। সম্পর্কের ভাঙন শুরু হয় এখান থেকেই। পরে দিলীপ কুমার বিয়ের প্রসঙ্গে 2টি শর্ত দেন। মধুবালাকে পরিবার থেকে আলাদা থাকতে হবে এবং অভিনয় ছেড়ে দিতে হবে। अच्छा जिम्मेहारी चलो मान जाओ ना देखी सबकी यारी मेरा दिल जलाओ ना। অভিনয় ছাড়ার বিষয়ে তিনি নরম ছিলেন, কিন্তু পরিবার ত্যাগের শর্তে রাজি হননি মধুবালা। এই অচল অবস্থায় প্রেম থেমে যায়। প্রকাশ্যে বিচ্ছেদ হলেও স্মৃতিতে থেকে যায় এক গভীর ভালোবাসা। এই প্রেম কাহিনী শুধু তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নয়, এটি বলিউড ইতিহাসের শিল্প, অহংকার ও পারিবারিক নিয়ন্ত্রণের এক জটিল সমীকরণের গল্প। পর্দায় মুগলি আজমের সেলিম আনারকালির প্রেম যেমন বেদনাবিধুর, বাস্তবে মধু দিলীপের গল্প তেমনি অপূর্ণতায় দীর্ণ। এক সময়ে ড্রয়িং রুমে রাখা টেলিভিশন সেটটি ছিল পরিবারের সব সদস্যদের বিনোদনের একমাত্র মাধ্যম। বিটিভির সেই নির্দিষ্ট সময়ের নাটকের জন্য অপেক্ষা করার দিন এখন অতীত। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে বিনোদনের ধরন। রঙিন পর্দা পেরিয়ে সেই বিনোদন এখন বন্দী হাতের মুঠোয়, স্মার্টফোনের ওটিটি প্ল্যাটফর্মে। সময়ের পরিক্রমায়, প্রযুক্তির ছোঁয়ায় বিনোদনের ধরনে বৈচিত্র্য এসেছে সত্য, কিন্তু সেই রঙিন পর্দার জাদুকরী আবেদন আজও অম্লান। দাদাজান ইংরেজদের কখনো খাজনা দেয়নি। দিনটি ছিল 20 মে 1964। এদেশে প্রথম টেলিভিশন যাত্রা। ড্রয়িং রুমে রাখা সেই বড় কাঠের বক্সের সামনে বসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চলত পছন্দের নাটকের জন্য। এক সময়ের বিনোদনের কেন্দ্রবিন্দু ছিল এই ছোট পর্দা। কিন্তু সময়ের চাকা ঘুরছে দ্রুত। ব্যস্ত জীবন আর ইন্টারনেটের সহজলভ্যতা বিনোদনকে করেছে আরও ব্যক্তিগত। স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যমই নয়, হয়ে উঠেছে পকেট টেলিভিশন। সকালের অ্যালার্ম থেকে অফিসের মিটিং, এমনকি রাতের ঘুমানোর আগের বিনোদন, সবই এখন মুঠোয়। তবে বিনোদনের এই রূপান্তরে আসলে কোনোটির বিলুপ্ত নয়, বরং নতুন একটি অধ্যায়। ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্মগুলো বদলে দিয়েছে গল্প বলার ধারণ। টিভি নাটকের বাঁধাধরা নিয়ম বা সেন্সরশিপের কড়াকড়ি এড়িয়ে নির্মাতা এখানে পাচ্ছেন সৃজনশীল স্বাধীনতা। গল্পের গভীরতা আর কারিগরিক উৎকর্ষে আসছে নতুনত্ব। কিন্তু এর মানে এই নয় যে বড় পর্দার আবেদন ফুরিয়ে গেছে। বড় পর্দায় খেলা কিংবা পরিবারের সবাই মিলে কোনো বিশেষ অনুষ্ঠানে দেখার যে আমেজ, তা স্মার্টফোনের স্ক্রিন দিতে পারে না। টিভি নাটক আর ওটিটি একে অপরের প্রতিযোগী নয়, বরং পরিপূরক। তরুণ প্রজন্মের পছন্দ নিজের ইচ্ছেমতো যখন খুশি যেখানে খুশি দেখার স্বাধীনতা। আবার টেলিভিশনের নাটকের যে ক্লিন এন্টারটেনমেন্ট বা মার্জিত বিনোদন ধারা, তা এখনও ড্রয়িং রুমে দর্শকদের প্রথম পছন্দ। টিভির খবর এবং লাইভ প্রোগ্রামগুলোর নির্ভরযোগ্যতা টেলিভিশনের আবেদন কোনোদিনও শেষ হবার নয়। এছাড়াও টেলিভিশনের হাই ডেফিনেশন সম্প্রচারও দর্শকদের ফিরিয়ে আনছে বড় পর্দার সামনে। সম্প্রতি বাজারে আসা নতুন নতুন দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলো প্রমাণ দিচ্ছে বাংলাদেশিরা এখন আধুনিক প্রযুক্তিতে অভ্যস্ত। সাদা কালো সেই সোনালী অতীত থেকে ওটিটির এই ডিজিটাল বিপ্লব, বিনোদনের দুনিয়ায় এটি নতুন যুগের সূচনা। প্রযুক্তির এই জয়যাত্রায় বিনোদন এখন আর নির্দিষ্ট সময়ের অপেক্ষায় আটকে নেই, বরং তা মিশে গেছে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে। টেলিভিশন তার ঐতিহ্য আর মর্যাদা নিয়ে সদর্পে টিকে আছে প্রতিটি ঘরে, আর ওটিটি যোগ করেছে আধুনিকতার নতুন মাত্রা। দিন শেষে সুস্থ বিনোদনের জয়গানী হোক আমাদের প্রত্যাশা। আপনারা দেখছেন গ্রিন টেলিভিশনের শোবিজ। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, কারণ বিরতির পরই থাকছে মৃত্যুর পর ভালোবাসার টানাপোড়েনের গল্প। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন শোবিজে। সাথে আছি মিপা বিশ্বাস। 2025-এ মুক্তি পাওয়া অ্যানিমেটেড কেপপ ডেমন হান্টার্স 48 কোটিরও বেশি ভিউ নিয়ে নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্রে পরিণত হয়েছে। কেপপ ডেমন হান্টার্সের জনপ্রিয় গান গোল্ডেন গ্র্যামি অ্যাওয়ার্ডের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে। প্রথম কেপপ গান হিসেবে এটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গানটি ভিজুয়াল মিডিয়ার সেরা গানের পুরস্কার পায়। কাল্পনিক ব্যান্ড হান্টার এক্সের গাওয়া এই গানটি সং অফ দ্য ইয়ার বিভাগেও মনোনয়ন পেয়েছে। It's time.
The world will know you as pop stars. 2025-এর জুনে মুক্তি পাওয়া অ্যানিমেটেড কে-পপ ডেমন হান্টার্স 48 কোটির বেশি ভিউ নিয়ে নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্রে পরিণত হয়েছে। ডিজনির এনক্যান্টো 2022 সালে যেমন উন্মাদনা তৈরি করেছিল, তেমনি সিনেমার সাউন্ডট্র্যাকও মুক্তির পর বিলবোর্ড চার্টের শীর্ষে উঠে আসে। এর মাধ্যমে এটি প্রথম সাউন্ডট্র্যাক হিসেবে সেই কৃতিত্ব অর্জন করে। গ্রামিতে এই সাফল্য কোরিয়ান পপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক শক্তির ক্রমবর্ধমান স্বীকৃতির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। ব্ল্যাক পিঙ্কের গায়িকা রোজও এবারে গ্রামিতে তার এপিটি গানের জন্য সং ও রেকর্ড অব দ্য ইয়ার সহ 3টি বিভাগে মনোনয়ন পেয়েছেন। গত আগস্টে রেকর্ডিং একাডেমি জানিয়েছিল, কে-পপ জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একদল শিল্পী, প্রযোজক ও গীতিকার তাদের ভোটিং বডিতে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন 17 ব্যান্ডের গায়ক উজি, এনহাইপেনের জংউন এবং লে সেরাফিমের হু ইউনজিন। গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত প্রিমিয়ার সেরিমনিতে স্পষ্ট হয়ে উঠেছে এবারের পুরস্কারের সম্ভাব্য গতিপথ। প্রাথমিক পর্বে একাধিক শিল্পী ও ব্যান্ড গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে নিজেদের অবস্থান শক্ত করেছেন। একই সঙ্গে অনুষ্ঠান জুড়ে দেখা গেছে আবেগঘন মুহূর্ত ও স্মরণীয় উপস্থিতি। প্রাথমিক বিজয়ীদের মধ্যে কেন্ড্রিক লামার তার টিভি অফ গানের জন্য 3টি গ্র্যামি পুরস্কার জিতেছেন, যা মূল অনুষ্ঠানের আগে তাকে এগিয়ে রেখেছে। ব্রিটিশ ব্যান্ড দ্য কিউর তাদের ইতিহাসে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেছে। তারা সেরা অল্টারনেটিভ অ্যালবাম এবং সেরা অল্টারনেটিভ রেকর্ডিং বিভাগে পুরস্কার জিতে নেয়। 8 বছর বয়সী অরাভি সেরা চিলড্রেন্স অ্যালবামের পুরস্কার জিতে গ্র্যামির ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী হয়েছে। FKA টুইক্স তার U6 সোয়া অ্যালবামের জন্য সেরা ডান্স ও ইলেকট্রনিক অ্যালবামের পুরস্কার পেয়েছেন। অন্যদিকে কেহলানি ফোল্ডেড গানের জন্য 2টি আর অ্যান্ড-বি পুরস্কার জিতেছেন। এছাড়া সেরা অডিও বুকের পুরস্কার পেয়েছে দালাই লামা। অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত ছিল চোখে পড়ার মতো। অজি অসবর্নের বিদায় কনসার্টে রেকর্ড করা চেঞ্জেস গানের কাভারের জন্য ইয়াং ব্লাড সেরা রক পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন। সেরা হিস্টোরিক্যাল রেকর্ডিং বিভাগের পুরস্কার গ্রহণ করতে জনি মিচেল মঞ্চে উপস্থিত হন, যা ছিল বিরল একটি ঘটনা। মঞ্চে ওঠার সময় তাকে কিছুটা দ্বিধান্বিত মনে হলেও পরে তিনি নিজের সঙ্গীত জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আছে স্বর্গ বা নরকের ধারণা, আবার কারো কল্পনায় ভেসে ওঠে শুধুই অন্ধকার বা অনন্ত শূন্যতা। কিন্তু আইরিশ নির্মাতা ডেভিড ফ্রেইন তার নতুন সিনেমা ইন্টারনেটিতে এই চিরন্তন প্রশ্নের এক অদ্ভুত উত্তর নিয়ে হাজির হয়েছেন। 2025 সালের এই আলোচিত সিনেমাটি দর্শকদের দেখায় এমন এক আফটার লাইফ যা দেখতে অনেকটা ব্যস্ত ট্রানজিট স্টেশনের মতো। ল্যারি আর জোয়ান 65 বছরে দীর্ঘ দাম্পত্য জীবন তাদের। বয়সের ভারে নুয়ে পড়েছেন দুজনে, তবু সারাক্ষণ খুঁটিনাটি বিষয় নিয়ে লেগে থাকে মান অভিমান আর ঝগড়া। একদিন তারা যান পরিবারের এক অনাগত শিশুর জেন্ডার রিভিল পার্টিতে। চারপাশে উৎসবের আমেজ, হাসি ঠাট্টা চলছে, কিন্তু এই উৎসবের ভিড়েও স্বামী স্ত্রী দুজনে ভেতরে ভেতরে বয়ে বেড়াচ্ছেন এক গভীর বিষাদ। জোয়ানের শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। চিকিৎসকেরা সময় বেঁধে দিয়েছেন, কিন্তু পরিবারের আনন্দ মাটি হবে ভেবে সেই খবর গোপন রেখেছেন তারা। পার্টিতে হঠাৎ ল্যারির হাতে আসে জোয়ানের প্রথম স্বামী লিউকের একটি ছবি। বহু বছর আগে কোরিয়া যুদ্ধে মারা গিয়েছিল লিউক। সেই পুরনো ছবি দেখে খাবার খেতে গিয়ে গলায় একটি প্রিটসেল আটকে যায় ল্যারির। মুহূর্তেই দম বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ল্যারির জীবনে এই আকস্মিক সমাপ্তি দিয়ে শুরু হয় ইন্টারনেটের গল্প। চোখ খুলে ল্যারি নিজেকে আবিষ্কার করেন এক অদ্ভুত স্টেশনে। জায়গাটি দেখতে অনেকটা 60-এর দশকের পুরনো অভিজাত হোটেলের মতো। ল্যারি অবাক হয়ে উপলব্ধি করে তার সেই জরাগ্রস্ত শরীর আর নেই, সে ফিরে পেয়েছে যৌবন। এখানে তার সঙ্গে দেখা হয় এক আফটার লাইফ কনসালট্যান্ট বা পরকাল পরামর্শকের। এই পরামর্শকের কাজ হলো মৃত আত্মাদের জন্য তাদের পছন্দ মতো একটি জগৎ বেছে দেয়া।
সিনেমার এই অংশটি বেশ অভিনব ও মজার। পরিচালকের কল্পনার জগতে অনন্তকাল কাটানোর জন্য হাজারো অপশন বা থিম রয়েছে। কেউ যদি সারা জীবন সমুদ্রের পাড়ে কাটাতে চায়, তার জন্য আছে বিচ ওয়ার্ল্ড। কেউ যদি পুরুষদের ঝামেলা এড়াতে চান, তার জন্য আছে ম্যান ফ্রি ওয়ার্ল্ড। আবার কেউ যদি ৮০ দশকের গ্ল্যামার পছন্দ করেন, তার জন্য আছে স্টুডিও 54 ওয়ার্ল্ড। তবে এই অদ্ভুত পরকালের একটা কড়া নিয়ম আছে। আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। একবার কোনো একটি জগৎ বেছে নিয়ে সেখানে ঢুকে পড়লে আর ফিরে আসা যাবে না। ল্যারি সিদ্ধান্ত নেয় সে কোনো জগৎ এখনই বেছে নেবে না। সে অপেক্ষা করবে তার স্ত্রী জোয়ানের জন্য। যেহেতু জোয়ানের ক্যান্সার ধরা পড়েছে, তাই ল্যারি জানতো তার অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না। মৃত্যুর পর জোয়ান যখন সে স্টেশনে পৌঁছায়, তখন তাদের পুনর্মিলন হওয়ার কথা ছিল। কিন্তু এখানে গল্প মোড় নেয় অন্যদিকে। সেখানে আগে থেকে অপেক্ষা করছে জোয়ানের প্রথম স্বামী লিউক, সেই ছবির মানুষটি যে জোয়ানের জীবন থেকে বহু দশক আগে হারিয়ে গিয়েছিল। সেও যৌবনের চেহারা নিয়ে এতকাল অপেক্ষা করেছে শুধু জোয়ানের জন্য। এখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে জোয়ানকে নিতে হবে এক কঠিন সিদ্ধান্ত। সে কার সঙ্গে তার অনন্তকাল কাটাবে? ল্যারি, যার সঙ্গে সে দীর্ঘ সংসার করেছে, সুখে দুঃখে পাশে ছিল, নাকি লিউক, যে তাকে তীব্রভাবে ভালোবাসত? সিনেমার চিত্রনাট্যকার ও পরিচালক ডেভিড ফ্রেইন খুব নিপুণভাবে একটি ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়েছেন। তবে এই প্রেমের গল্পে স্মৃতি, মায়া ও ভালোবাসার সঙ্গে আরেকটি বিষয় অত্যন্ত মুখ্য হয়ে ওঠে, আর তা হলো জীবনের কঠিন বাস্তবতা। সিনেমায় ল্যারি চরিত্রটি কিছুটা খিটখিটে স্বভাবের। সে জোয়ানকে ভালোবাসে ঠিকই, কিন্তু দীর্ঘ দাম্পত্য জীবনে সে হয়তো জোয়ানকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছিল। অন্যদিকে লিউক হলো জোয়ানের সেই হারানো প্রেম যা পূর্ণতা পায়নি। লিউকের চরিত্রটি রোমান্টিক ও শান্ত। সে জোয়ানের সেই স্মৃতি মনে করিয়ে দেয় যা সময়ের আগে হারিয়ে গিয়েছিল। দর্শক হিসেবে আপনি ল্যারি ও লিউক উভয়ের প্রতি মায়া অনুভব করবেন। ইন্টারনেটে সিনেমায় জোয়ানের দ্বন্দ্বটি আসলে দ্বার্থক। দুটি ভিন্ন ধরনের ভালোবাসার দ্বন্দ্ব। লিউকের প্রেম যেন আকাশে ভেসে থাকা মেঘের মতো কল্পনার জগতে ভেসে থাকে। অন্যদিকে ল্যারির ভালোবাসাও সত্য, কিন্তু পুরোপুরি বাস্তবতা নির্ভর। এই দুটির মধ্যে একটিকে বেছে নেওয়া কি আদৌ সম্ভব? ডেভিড ফ্রেইন ইন্টারনেটের সিনেমায় গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে অনন্তকালের ভালোবাসার এক নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছেন। পাশাপাশি খুব যত্ন নিয়ে প্রতিটি দৃশ্য সাজিয়েছেন। রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা যারা উপভোগ করেন, তাদের জন্য সিনেমাটি বেশ উপভোগ্যই হবে। 19 জানুয়ারি মিলি ববি ব্রাউনের জন্মদিন ছিল। নেটফ্লিক্সের আলোচিত সিরিজ স্ট্রেঞ্জার থিংস দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। মাত্র 22 বছরেই হয়ে উঠেছেন নেট দুনিয়ার অন্যতম চর্চিত মুখ। শিশুশিল্পী থেকে প্রযোজক, উদ্যোক্তা, মিলির পথ চলা যেন স্বপ্নের মতোই। 2004 সালের 19 ফেব্রুয়ারি স্পেনের মালবেলায় জন্ম মিলির। বাবা মার সঙ্গে অল্প বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে, পরে যুক্তরাষ্ট্রে। অভিনয়ের স্বপ্ন নিয়ে লস অ্যাঞ্জেলেসে গিয়ে শুরু হয় কঠিন সময়। কিশোর বয়সে টিভি সিরিজে ছোট ছোট চরিত্রে কাজের সুযোগ পেলেও বড় সুযোগ আসে 2016 সালে। নেটফ্লিক্সের সিরিজ স্ট্রেঞ্জার থিংসে 11 চরিত্রে অভিনয় মিলিকে রাতারাতি বিশ্বতারকায় পরিণত করে। টেলিকাইনেটিং ক্ষমতা সম্পন্ন, কম কথার রহস্যময় মেয়েটির চোখে মুখে যে যন্ত্রণা ও শক্তির মিশেল তা দর্শককে মুগ্ধ করে। সিরিজটি শুধু জনপ্রিয় হয়নি, বরং পপ সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এই চরিত্রের জন্য মিলি পেয়েছেন একাধিক মনোনয়ন ও পুরস্কার। সবচেয়ে গুরুত্বপূর্ণ, অল্প বয়সে এমি মনোনয়ন পেয়ে তিনি আলোচনায় আসেন। কিশোর বয়সেই এমন স্বীকৃতি তাকে আলাদা মর্যাদা দেয়। স্ট্রেঞ্জার থিংসের সাফল্যের পর মিলি বড় পর্দায় পা রাখেন। মনস্টার ইউনিভার্সের ছবি গডজিলা, কিং অব দ্য মনস্টার্স ও এর সিকুয়েলে অভিনয় করে তিনি প্রমাণ করেন টিভির গণ্ডি পেরিয়ে ব্লকবাস্টারেও তিনি স্বচ্ছন্দ। অন্যদিকে এনোলা হোমসে শার্লক হোমসের বোন এনোলা চরিত্রে অভিনয় করে এক নতুন পরিচয় গড়েন। শুধু অভিনয় নয়, এই ছবিতে তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন, যা তার ক্যারিয়ারের বড় মাইলফলক।
বিশ্বখ্যাতির সঙ্গে আসে সমালোচনা ও ট্রোলিং। অল্প বয়সে খ্যাতির ভার কাঁধে নিয়ে মিলিকে সোশ্যাল মিডিয়ায় বিষাক্ত আক্রমণের মুখেও পড়তে হয়েছে। একসময় টুইটার অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হন তিনি। কিশোর বয়স থেকেই মিলির প্রেম জীবন নিয়ে মিডিয়ায় কৌতূহল। তবে তার জীবনের বড় অধ্যায় শুরু হয় যখন তিনি সম্পর্কে জড়ান জেক বন জোভির সঙ্গে। জেক হলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী জন বন জোভির ছেলে। দুজনের সম্পর্ক প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায়। ধীরে ধীরে পারিবারিক ঘনিষ্ঠতা, রেড কার্পেট উপস্থিতি সব মিলিয়ে সম্পর্কটি স্থায়ী রূপ পায়। 2023 সালে বাগদান, এরপর বিয়ের খবর বিশ্ব মাধ্যমে শিরোনাম হয়। অভিনয়ের বাইরে মিলির আরেক পরিচয় উদ্যোক্তা। তিনি প্রতিষ্ঠা করেন বিউটি ব্র্যান্ড ফ্লোরেন্স বাই মিলি। তরুণ প্রজন্মের জন্য স্কিন কেয়ার ও কসমেটিক্স পণ্য নিয়ে ব্র্যান্ডটি দ্রুত জনপ্রিয় হয়। এই ব্র্যান্ডের নামকরণ তার প্রপিতামহীর নামে, যা ব্যক্তিগত আবেগের ইঙ্গিত দেয়। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, সোশ্যাল মিডিয়া উপস্থিতি ও বিশ্বব্যাপী ফ্যানবেস সব মিলিয়ে ব্র্যান্ডটির বড় বাজার দখল করে। মিলি প্রমাণ করেন তিনি শুধু পর্দার তারকা নন, সমসাময়িক ব্র্যান্ড সংস্কৃতিরও অংশ। অল্প বয়সেই মিলি বিপুল সম্পদের মালিক। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের হিসাব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ $20 মিলিয়ন বা 245 কোটি টাকার বেশি। I can't believe I said that out loud. বিনোদনের চাকচিক্য আর পর্দার পেছনের এই গল্পগুলো নিয়ে সাজানো ছিল আমাদের আজকের আয়োজন। রূপালী জগতের আরও রংচঙে খবর নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং গ্রিন টেলিভিশনের সঙ্গে থাকুন।